আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাকসেস উইথ সাইফুল্লাহতে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণের আজকে খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি সাইফুল্লাহ মানসুর রিফাত। পড়াশোনা করছি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো প্রথমে যদি বলি তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ হলো হচ্ছে তড়িৎ ধারা বিশ্লেষণ। মানে হচ্ছে যে কোনো একটা আয়নিক যৌগকে আমরা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা আয়নে ভাগ করব তড়িৎ দ্বারা। তো এটা করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা কি? এই যে তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা করার জন্য আমাদের কি লাগবে? তড়িৎ বিশ্লেষণ কোষ লাগবে। এবং এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে এই যে পানির মতো দেখতেছো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইলেকট্রোলাইট। এবং আমি এখানে দুইটা তড়িৎদ্বার ডুবাবো, এই দুইটাকে বলা হয় হচ্ছে তড়িৎদ্বার। ঠিক আছে, তড়িৎদ্বার বলা হয়। এখন যেহেতু আমাদের বিদ্যুৎ দেওয়া লাগবে, তড়িৎ দেওয়া লাগবে, তড়িৎ দেওয়ার জন্য আমার কি লাগবে? এখানে একটা ব্যাটারি লাগবে। এবং ব্যাটারির সাথে আমি এই তড়িৎদ্বার গুলাকে যুক্ত করে দেবো। এখানে যে জিনিসটা জানতে হবে, এখানে আমি যে দুইটা তড়িৎদ্বার দিছি, এই তড়িৎদ্বারের ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যেটা যুক্ত, যে তড়িৎদ্বারটা, সেটা হচ্ছে অ্যানোড। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেই মানে তড়িৎদ্বারটা যুক্ত, সেটা হচ্ছে কি? ক্যাথোড। আর সবসময় মনে রাখবা, অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণ হয়। আচ্ছা, এইবার যদি আমি একটা যৌগ নিই, ধরো সোডিয়াম ক্লোরাইড নিলাম। এই যে সোডিয়াম ক্লোরাইড নিছি, এই সোডিয়াম ক্লোরাইড কি একটা আয়নিক যৌগ? তো আমি এইখানে ইলেকট্রোলাইট হিসাবে বা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমি হচ্ছে গলিত গলিত সোডিয়াম ক্লোরাইড নিছি। গলিত সোডিয়াম ক্লোরাইড নিছি। তার মানে আমি যখন সোডিয়াম ক্লোরাইডকে গলায় ফেলবো, তখন কি তরলের মধ্যে কি হয়? এগুলো আয়নের মতো ঘুরতে থাকে না? তার মানে এখানে সোডিয়াম প্লাস আকারে ঘুরতেছে, আর ক্লোরিন কি হিসাবে? মাইনাস আকারে ঘুরতেছে দ্রবণে। তাই তো? মানে দ্রবণে কেমনে ঘুরতেছে? দ্রবণে সোডিয়াম প্লাস আকারে ঘুরতেছে, আর ক্লোরিন হচ্ছে মাইনাস আকারে ঘুরতেছে। তাই তো? এরকমই তো ঘুরতেছে ওরা। মানে একটা দ্রবণের মধ্যে তো এইভাবে থাকবে না, দুইটা আয়নে ভাগ হয়ে যাবে, বিশ্লেষিত হয়ে যাবে। তাহলে এখন দেখবো কি, এখানে যে ক্লোরিন আছে আর হচ্ছে সোডিয়াম আয়ন আছে। তো ক্লোরিন হচ্ছে মাইনাস। তো যেহেতু ক্লোরিন মাইনাস, তার মানে ক্লোরিনের কি ইলেকট্রন বেশি আছে। ও কি করবে? ইলেকট্রন ত্যাগ করতে চাবে না। তো আমরা আরেকটা জিনিস জানি কি, জারণ মানে কি? ছাড়ন। মানে সেই ইলেকট্রন ত্যাগ করে কি হবে? মানে নিষ্ক্রিয় হবে আর কি। তো মানে চার্জ নিরপেক্ষ হবে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে জারণ করবে। ঠিক আছে, তার একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা সে ত্যাগ করে দিবে। ত্যাগ করে দিয়ে সিএল এ পরিণত হবে। এখন ক্লোরিন তো আর একা একা থাকে না, ক্লোরিন তো একটা কি? পরমাণু। তো এখন ক্লোরিন তো আর একা থাকবে না, এই জন্য ক্লোরিন কি এভাবে থাকবে, দুইটা একসাথে থাকবে ক্লোরিন। তো যেহেতু দুইটা ক্লোরিন, তার মানে দুইটা ক্লোরিন আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তো এটা কি, যেহেতু আমরা জানি যে ইলেকট্রনের ছাড়ন মানে জারণ, তার মানে এটা হচ্ছে জারণ। ঠিক আছে। তো এখন এই যে ক্লোরিনের যে জারণ হয়েছে, এখানে যে ক্লোরিনের জারণ হয়েছে, এখন এই যে জারণ হইলো, এখন কথা হচ্ছে যে আমরা জানি জারণ, জারণ কোথায় হয়? এখানে হয়, অ্যানোডে হয়। তার মানে এই যে ইলেকট্রনটা ত্যাগ করছে, এটা কই দিবে? অ্যানোডে দিবে। ঠিক আছে। এই জন্য এই যে নেগেটিভ যেটা আছে, এটা যেহেতু অ্যানোডের দিকে যায়, যেহেতু এর জারণ হয়, তার মানে অ্যানোডের দিকে যাবে। যেহেতু অ্যানোডের দিকে যায়, এই জন্য এটার নাম হচ্ছে অ্যানায়ন। এই জন্য এটার নাম হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে। এখন ও যে ইলেকট্রনটা ত্যাগ করে দিছে, এই ইলেকট্রনটা পরে এই যে তড়িৎদ্বারের মাধ্যমে এই যে ক্যাথোডে চলে আসলো। ঠিক আছে। এবার ক্যাথোডে চলে আসার পর ইলেকট্রনটা এখানে আছে, ইলেকট্রনটা কি এখানে আছে। এখন এই ইলেকট্রনটা গ্রহণ করার জন্য কার ঘাটতি আছে? সোডিয়াম প্লাসের কি ইলেকট্রনের ঘাটতি আছে। তো এই ইলেকট্রনটা গ্রহণ করার জন্য কি করবে? সোডিয়াম এখানে চলে যাবে। ঠিক আছে। সোডিয়াম এখানে যে যুক্ত হতে থাকবে, সোডিয়াম জায়গায় যে যুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করার জন্য সোডিয়াম যে এখানে যুক্ত হতে থাকবে। ঠিক আছে। আর ক্লোরিন কই গেছে? ক্লোরিন গেছে এখানে। যেহেতু নেগেটিভটা হচ্ছে ইসে যায়, কি বলে, অ্যানোডে যায়, এই জন্য এটার নাম হয়েছে অ্যানায়ন। আর পজিটিভটা যেহেতু হচ্ছে ক্যাথোডে যায়, এই জন্য এটার নাম হয়েছে ক্যাটায়ন। এখন সোডিয়ামকে এই একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য যাইতেছে না, তো কি করবে? এই যে সোডিয়াম, সোডিয়াম আয়ন যেটা আছে, এটা কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, মানে গ্রহণ করে তো এখানে যে যুক্ত হতে থাকবে। তো ওই যে ত্যাগ করে দেওয়া ইলেকট্রন, ওই ইলেকট্রনটা সে গ্রহণ করবে। গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হলে এই ধাতুটা একসাথে এখানে প্রলেপ তৈরি করতে থাকবে। আর আমরা জানি ইলেকট্রনের গ্রহণ মানে কি? বিজারণ। তার মানে নাকি বিজারণ হবে। আচ্ছা, তো আমরা দেখলাম যে গলিত হইলে কিন্তু ওইখানে শুধুমাত্র সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নই থাকে। কিন্তু এখন আমি যেটা নিছি সেটা কিন্তু গলিত না। দেখো, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস কনসেন্ট্রেটেড।
তো তার মানে অ্যাকোয়াস মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমি একটা দ্রবণের মধ্যে মানে একটা পানি মানে দ্রাবকের মধ্যে ডুবাইছি। তো সেটা হচ্ছে ধরো পানি। তো পানির মধ্যে ডুবাই সেটাকে গোলাইছে, গোলায় হচ্ছে তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস কনসেন্ট্রেশন। তো এখানে কনসেন্ট্রেশন বোঝাচ্ছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা সেখানে অনেক বেশি। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি যখন পানিতে ডুবাচ্ছি তো তখন কিন্তু ওইখানে শুধুমাত্র সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন নাই, ওখানে কিন্তু আয়নের সংখ্যা আরেকটা বেশি, কারণ ওখানে পানির সাথে মিশেছে। তার মানে ওখানে পানির হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন আছে, তাই না? আমি যদি পানির H2O কে ভাঙি তাহলে কি আসবে বলো তো? এটাকে ভাঙলে আমার দুইটা জিনিস পাই না? একটা পাই হচ্ছে H+, আর একটা হচ্ছে OH-। তো এটাও তো দ্রবণে ঘুরতেছে, ঠিক আছে। আবার এদিকে আমাদের সোডিয়াম ক্লোরাইডও আছে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কিভাবে আছে? Cl-। তো এখন তাহলে ওই যে মানে তড়িৎ বিশ্লেষণটা আছে সেটার মধ্যে কয় ধরনের আয়ন ঘুরতেছে? 4 ধরনের আয়ন ঘুরতেছে। সোডিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাস, ক্লোরিন মাইনাস, হাইড্রোক্সিল মাইনাস। তো এই যে তোমার এই যে চার চার ধরনের আয়ন ঘুরতেছে। এখন কথা হচ্ছে যে আমরা যে তড়িৎদ্বার ইউজ করছি না, সেই তড়িৎদ্বার গুলো কিন্তু যে কোনো এক ধরনের আয়নকে গ্রহণ করবে, একাধিক আয়ন কিন্তু গ্রহণ করবে না। এখানে যে দুইটা পজিটিভ আছে এর মধ্যে যে কোনো একজনকে নেবে, এর মধ্যে যে দুইটা নেগেটিভ আছে এর মধ্যে যে কোনো একজনকে নেবে। এখন কে যাবে আগে, কে যাবে আগে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এই যে আমি যে তিনটা জিনিস লিখছি, তিনটা লাইন, এই তিনটা লাইনের উপর ডিপেন্ড করে কে আগে যাবে কে পরে যাবে আমরা একটু দেখবো। ঠিক আছে। তো আমি একটা জিনিস লিখছি দেখো, যে সিরিজে তার অবস্থান ক্যাটায়নের ক্ষেত্রে, আর ঘনমাত্রা অ্যানায়নের ক্ষেত্রে, আর হচ্ছে তড়িৎদ্বার। ঠিক আছে। তো এখন এইটা বোঝার জন্য আমাদের আগে জানতে হবে ওই যে সিরিজ দেখছি একটা, দেখো এখানে একদম সবচেয়ে ডান পাশে যেটা, সেটা হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ। সবচেয়ে উপরে যে ধাতুটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু, সবচেয়ে নিচে যে ধাতুটা সেটা হচ্ছে কি সবচেয়ে নিষ্ক্রিয় ধাতু। তো এখন ওই যে সক্রিয়তা সিরিজ দেখে আমরা কিভাবে বুঝবো যে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন এর মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে, এই দুইটা ক্যাটায়নের মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে? তো এইটা আমরা বুঝবো হচ্ছে এইভাবে, আমরা একটা জিনিস মনে রাখবো। ওই যে ধাতু দেখতেছো না, আমি কি একটু কি বলছি যে যে এই সিরিজটার সবচেয়ে উপরে সে হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু, যে এই সিরিজের সবচেয়ে উপরে সে হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু। এখন কথা হচ্ছে যে ধাতুর আয়ন হিসাবে ধরো লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এই ধাতুর আয়ন হিসেবে যে সবচেয়ে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে। তো এখন আমি যদি কথা একটা জিনিস বলি, দেখো এখানে কি কি আছে। ধরো এখানে যে আমাদের সোডিয়াম প্লাস আছে, আর যে হাইড্রোজেন প্লাস আছে, এটা দেখো ধাতুর আয়ন। এখন ধাতুর আয়ন হিসেবে কে সবচেয়ে নিচে আছে? ঠিক আছে, এটা একটু মনে রাখবা, উল্টা হবে, জাস্ট উল্টা। ধাতু হিসেবে যে সবচেয়ে উপরে সে সবচেয়ে বেশি সক্রিয়, আর ধাতুর আয়ন হিসেবে যে সবচেয়ে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে এখন আমাদের এখানে দেখো সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন আয়ন আছে দুইটা, দুই মধ্যে কে সবচেয়ে নিচে? হাইড্রোজেন আয়ন সবচেয়ে নিচে। তো এই যে যেহেতু হাইড্রোজেন আয়ন সবচেয়ে নিচে, তার মানে কে আগে চার্জ মুক্ত হবে দুজনের মধ্যে? হাইড্রোজেন আয়ন আগে চার্জ মুক্ত হবে। তো এই হচ্ছে কথা। এবার আমরা বুঝবো যে এই যে আমাদের যে ক্লোরিন মাইনাস এবং হাইড্রোক্সিল আয়ন আছে, এই দুইটা আয়নের নেগেটিভ আয়নের মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে, এটা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আমি লিখছি যে অ্যানায়নের ক্ষেত্রে ঘনমাত্রাকে প্রেফার করতে পারি আমরা। তো আমরা এই যে অ্যানায়নের একটা সিরিজ লিখছি এখানে, এই যে অ্যানায়নের, ঠিক আছে, নাইট্রেট, সালফেট, তারপরে হচ্ছে ক্লোরিন আয়ন, ব্রোমিন আয়ন, এরপর হচ্ছে আয়োডিন, হাইড্রোক্সিল। তো এই যে একটা নেগেটিভ আয়নের আমরা একটা সিরিজ লিখছি, এখানে দুইটা যে নেগেটিভ আয়ন আছে এই দুটার মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে। তো এটা বোঝার জন্য আমরা দেখছো 2 নম্বরে লিখছি যে ঘনমাত্রা। তার মানে অ্যানায়নের ক্ষেত্রে ঘনমাত্রা হচ্ছে বেশি প্রেফারেবল, মানে যার ঘনমাত্রা বেশি সে আগে চার্জ মুক্ত হবে। তো এখন আমরা যেটা বুঝবো এখানে, আমরা যেটা বুঝবো খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে আমি যখন দ্রবণে কি দিছি, কনসেন্ট্রেটেড দ্রবণ, তার মানে হচ্ছে দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি, তার মানে ক্লোরিন আয়নের থেকে হাইড্রোক্সিল মানে ক্লোরিন আয়ন হাইড্রোক্সিল আয়নের থেকে কি এখানে ঘনমাত্রা বেশি, তার মানে ক্লোরিন আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে। এখন এটা তো সিম্পলি আমরা বুঝতেছি। এটা এখন একটা জিনিস এটা মনে রাখার জন্য আমরা একটা জিনিস মনে রাখতে পারি, যে যে আমরা যদি বলি যে নেগেটিভ আয়নের ক্ষেত্রে যদি হচ্ছে আমাদের হ্যালাইড থাকে, হ্যালাইড থাকে, তাহলে কি হবে? যদি হ্যালাইড থাকে, তার মানে দেখো এখানে হ্যালাইড বলতে কাদের বোঝাচ্ছে? ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এই যে যারা আছে এরা, ঠিক আছে, এরা যদি থাকে, এরা যদি থাকে তাহলে হচ্ছে অন্য
অন্য যে কোনো আয়ন হোক সেটা যাবে না, সেটা আগে চার্জ মুক্ত হবে না, সেই হ্যালাইডটাই আগে চার্জ মুক্ত হবে। আচ্ছা, এখন যদি এমন হতো যে ক্লোরিনের বদলে ওখানে নাইট্রেট আছে, নাইট্রেট বা সালফেট হতো, তাইলে কিন্তু আর ওই নাইট্রেট সালফেট হইতো না, চার্জ মুক্ত হইতো না। কে চার্জ মুক্ত হইতো তখন? হাইড্রোক্সিল আয়ন চার্জ মুক্ত হইতো। তার মানে যদি তোমার এইখানে যদি হ্যালাইড থাকে, তার মানে হ্যালাইড হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল, এইটাই আগে কি হবে? চার্জ মুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে মানে কোনটা আগে চার্জ মুক্ত হবে। তাহলে বুঝে গেছি এই দুইজনকে নিব। এর মধ্যে কার জারণ হবে? সিএল মাইনাসের জারণ হবে স্বাভাবিক করে, একটা ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইতেছে। তো ইলেকট্রন ত্যাগ মানে জারণ। তার মানে কি হবে? যে সিএল মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে সিএল তৈরি করবে। একা একা সিএল থাকে না, সিএল টু, সিএল টু আবার দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। এই হয়ে গেল, এটা কি জারণ। ঠিক আছে। আর বিজারণ হবে কার? হাইড্রোজেন আয়নের। এই ত্যাগকৃত ইলেকট্রনটা হাইড্রোজেন গ্রহণ করবে। ঠিক আছে, ত্যাগকৃত ইলেকট্রনটা কে গ্রহণ করবে? হাইড্রোজেন। গ্রহণ করে কি তৈরি করবে? এইচ। হাইড্রোজেন কিন্তু এক একা থাকে না, হাইড্রোজেন H2 আকারে থাকে। তার মানে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তো যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখানে কি হয়েছে? বিজারণ। এবার দেখো কি লিখছি। এবার সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস আছে, বাট হচ্ছে এবার ডাইলুটেড নিয়েছি। ডাইলুটেড মানে হচ্ছে মানে লঘু দ্রবণ। ডাইলুটেড মানে লঘু দ্রবণ। তার মানে সোডিয়াম ক্লোরাইড ওই দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কম আছে, পাতলা, মানে হচ্ছে কনসেন্ট্রেশনটা কম সোডিয়াম ক্লোরাইডের। তাহলে এখন এই যে এই জিনিসটা আছে, তার মানে এখানে ওইখানে কি, মানে ওইখানে আমরা কি কি পাবো? ওইখানেও কিন্তু আমরা চারটা আয়নই পাবো। সোডিয়াম প্লাস পাবো, সিএল মাইনাস পাবো, হাইড্রোজেন প্লাস পাবো, হাইড্রোক্সিল মাইনাস পাবো। ঠিক আছে। তো এখন এই যে দুইজন ক্যাটায়নের মধ্যে কি আগে চার্জ মুক্ত হবে? আমরা দেখে বুঝতেছি কি আগে চার্জ মুক্ত হবে। হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে। হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হলো। ঠিক আছে। এখন কথা হচ্ছে সিএল মাইনাস এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে কি আগে চার্জ মুক্ত হবে? এখানে কিন্তু বোঝার বিষয় আছে। ওইটা কিন্তু কনসেন্ট্রেটেড ছিল, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি ছিল, বাট এখন সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কিন্তু কম। আর আমি একটু আগে বলছি যে অ্যানায়নের ক্ষেত্রে কি ঘনমাত্রা বেশি প্রেফারেবল। তাহলে যেহেতু ঘনমাত্রা বেশি প্রেফারেবল, তার মানে এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইড কি কনসেন্ট্রেশন কম, তার মানে ক্লোরিনের ঘনমাত্রাও কম। তো ক্লোরিন আয়নের ঘনমাত্রা থেকে কি তখন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বেশি, পানির পরিমাণ যেহেতু বেশি, তো ঘনমাত্রা যেহেতু ওর বেশি, তার মানে তখন আগে তখন হচ্ছে হাইড্রোক্সিল আয়ন বেশি প্রেফারেবল ক্লোরিনের থেকে। আচ্ছা, তার মানে জারণ কার হবে? জারণ হাইড্রোক্সিল আয়নের তো জারণ হবে, তাই না? তো হাইড্রোক্সিল আয়নটা একটু ডিফারেন্ট ভাবে মানে জারণ বিক্রিয়াটা একটু আলাদা। তো জারণ বিক্রিয়াটা এরকম যে আমাদের চারটা হাইড্রোক্সিল আয়ন চারটা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, চারটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা পানি তৈরি করে আর একটা অক্সিজেন তৈরি করে। এই যে অক্সিজেনটা তৈরি করে না, এই অক্সিজেনটা হচ্ছে কি করে? বুদবুদ তৈরি করে। বুদবুদ তৈরি করে। আর স্বাভাবিকভাবে বিজারণ কার হবে? হাইড্রোজেন আয়নের। কি হবে? হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে। এখন তাহলে হাইড্রোজেন কি একটা থেকে থাকে না, দুইটা থাকে। তো দুইটা যেহেতু থাকে, দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তো এই হচ্ছে যদি ডাইলুটেড থাকে তাহলে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া কিরকম হয়। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে এখন এই যে একটা ছক আঁকছে, এর মাধ্যমে আমরা একটু টেস্ট করার চেষ্টা করি যে কয়েকটা উদাহরণ আমরা শিখে ফেলি, কে আগে যাবে কে যাবে না সেটা। তো প্রথমে দেখো আছে আহ তোমার PbCl2। তো এখানে PbCl2 এর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে ক্যাটায়ন, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন। তো পিবির মধ্যে পিবি কই আছে বলো তো? পিবি কই আছে? এই হচ্ছে পিবি, এই যে পিবি। তো এখানে এই যে আমাদের পিবিটা আছে, আর এখানে হাইড্রোজেন আছে কোথায়? তার মানে হাইড্রোজেন পিবির নিচে আছে। ঠিক আছে। আয়ন হিসেবে, ধাতুর আয়ন হিসেবে পিবির নিচে কি হাইড্রোজেন আছে? তার মানে পিবি কি যাবে? পিবি যাবে না, কি যাবে? হাইড্রোজেন যাবে। তাহলে কি হবে? হাইড্রোজেন, ক্যাথোডিক হচ্ছে হাইড্রোজেন প্লাস, ক্যাথোডে যাবে কি? হাইড্রোজেন প্লাস। অ্যানোডে যাবে ওইখানে। তাহলে কি আমি বলছি কি যে যদি মানে হ্যালাইড থাকে, তার মানে আর কোনো তখন আর হাইড্রোক্সিল যাবে না, তখন কে যাবে? হ্যালাইডে যাবে, সিএল যাবে। তার মানে এখানে কে যাবে? সিএল যাবে। অ্যানোডে যাবে সিএল মাইনাস। এবার এটার ক্ষেত্রে দেখো সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের ক্ষেত্রে সোডিয়াম সালফেটের ক্ষেত্রে এখানে সোডিয়াম আছে। আমরা একটু আগে দেখছি যে সোডিয়াম আর হাইড্রোজেন, হাইড্রোজেন নিচে, তার মানে কে যাবে আগে? হাইড্রোজেন যাবে। আর এখানে দেখো, এখানে কিন্তু সালফেট আছে।
সালফেট যদি থাকে তখন কিন্তু মানে হ্যালাইড না, সালফেট কিন্তু হ্যালাইড না, তার মানে কি সালফেট যাবে না, কে যাবে, হাইড্রোক্সিল আয়ন যাবে। হাইড্রোক্সিল আয়ন যাবে এবং যে কি করবে, যে তৈরি করবে কি, হাইড্রোক্সিল আয়ন যাবে এবং যে সেখানে একটু আগে আমরা বিক্রিয়াটা দেখলাম না, ওইরকম অক্সিজেন এবং পানি তৈরি করবে। এখানেও সেম, কে যাবে, হাইড্রোজেন আয়ন যাবে। আর এখানে ব্রোমিন কি হ্যালাইড, এই জন্য ব্রোমিন যাবে। আচ্ছা, সিলভার নাইট্রেট, এখানে কথা আছে দেখো, সিলভার কি হাইড্রোজেনের নিচে না, তো এখানে কিন্তু সিলভার প্লাস আকারে আছে, তাই না, সিলভার প্লাস আকারে আছে, সিলভারটা কি প্লাস আয়ন, তো আয়ন আয়ন হিসেবে হাইড্রোজেনের নিচে কি আছে, সিলভার আছে, তার মানে হাইড্রোজেন কি এখন যাবে, এখন কিন্তু হাইড্রোজেন যাবে না, এখন কে যাবে, সিলভার আয়ন যাবে, সিলভার আয়ন যাবে, ঠিক আছে। আর এখানে কি যাবে, নাইট্রেট যাবে, যাবে না, কারণ নাইট্রেট তো হ্যালাইড না, তো নাইট্রেটের বদলে কে যাবে এখন, হাইড্রোক্সিল যাবে। এবং হাইড্রোক্সিল যে কি তৈরি করবে, অক্সিজেন এবং পানি। আচ্ছা, তো এখন এইখানে আমাদের কি হবে, কপার সালফেটের ক্ষেত্রে কপার, যেহেতু তোমার হচ্ছে কি হাইড্রোজেন আয়নের নিচে আছে, তো কপার যাবে। আর যেহেতু সালফেট আছে এই জন্য হাইড্রোক্সিল আয়ন যে পানি এবং অক্সিজেন তৈরি করবে। আচ্ছা, এখন তাহলে আমরা পড়বো হচ্ছে যে কোষ নামা। তো এখানে আমি তিনটা কেস বলবো, ঠিক আছে, কেস 1, কেস 2, কেস 3। আমি এখন কেস 1 বলবো প্রথমে। কেস 1 যদি বলি, কেস 1 হচ্ছে কি, যে ধাতুর লবণ, লবণ সে ধাতুর দরিদ্র। তাহলে যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎ মানে হচ্ছে, আমি যদি একটা তড়িৎ কোষ আঁকি, ধরো এটা, ঠিক আছে, তো এখানে আমি দুইটা তড়িৎ দ্বার নিলাম, ঠিক আছে, তো তড়িৎ দ্বারের মধ্যে দুইটাকে যুক্ত করলাম, একটা প্লাসের সাথে একটা মাইনাসের সাথে। প্রথম দিকে শিখে আসছি যেটা প্লাসের সাথে থাকবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অ্যানোড, আর যেটা মাইনাসে থাকবে সেটা হচ্ছে কি ক্যাথোড। এখন কথা হচ্ছে আমি কি বলছি, যে যে ধাতুর লবণ, মানে আমি লবণ হিসেবে কি ইউজ করি, আমি ইলেকট্রোলাইট যেটা ইউজ করি সেটাই তো মানে লবণটাই তো ভেঙে দুটো ভাগ হয়। তা আমি নিলাম যে তড়িৎদ্বার হিসাবে আমরা সবসময় মনে রাখবা, আমরা তড়িৎদ্বার যখন বলবো তখন অ্যানোডটাকে নিতেছি, সেটা বলবো। আমরা ক্যাথোডকে হচ্ছে মানে ক্যাথোডকে ইম্পর্টেন্ট দিব না, আমরা হচ্ছে মানে যেই ধাতুর কথা বলছি এই ধাতুটা মেনলি দুইটার জন্য না, এই যে যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার, এখানে আমরা অ্যানোডের সেই ধাতুটা নিব আর কি। তার মানে আমি এখন এখানে নিকেল নেই, আমি নিকেল ধাতু নিলাম, ঠিক আছে, নিকেল ধাতু নিলাম। আর আমাদের ক্যাথোড হচ্ছে দুধ ভাত, এর কোনো দাম নেই, ঠিক আছে, এই নিকেলটা জাস্ট সেখানে যা জমা হইতে থাকবে, মেইন কাহিনী হচ্ছে তোমার এনার্জি হবে। তাইলে এখন আমি নিকেল নিলাম, এখন নিকেল যেহেতু নিছি, আমি বলছি কি যে ধাতুর মানে লবণ সে ধাতু তৈরিটা, লবণ হিসেবে ধরো আছে এখানে, লবণ হিসেবে ধরো এখানে আছে নিকেল ক্লোরাইড, ঠিক আছে, নিকেল ক্লোরাইড লবণটা আছে, তো এখন এখানে কি এই দুইটা ভেঙে ভেঙে ঘুরবে না, তার মানে নিকেল 2+ আর হচ্ছে তোমার Cl-, এই দুইটা এখানে ঘুরতেছে দ্রবণে। আচ্ছা, তাহলে আমি যে এই যে কোষটা আঁকছি, এখানে এখন কি হবে বলতো, এখানে আমরা জানি অ্যানোডে কি হয়, জারণ হয়, তার মানে অ্যানোডে যে নিকেল ধাতুটা আছে সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করে দেবে। আমরা যে নিকেল একসাথে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, সে কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, ত্যাগ করে দিলে কি হবে, সে নিকেল 2+ হয়ে যাবে না, নিকেল 2+ হয়ে গেল। তো এই যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল, এই ইলেকট্রনটা এই তারের মধ্যে যে এখানে ক্যাথোডে চলে আসছে, এখন ইলেকট্রনটা করতেছে ক্যাথোডে, কারণ দ্রবণে তো একটা মানে নিকেল 2+ ঘুরতেছে, দ্রবণে নিকেল 2+ ঘুরতেছে না, তো এই নিকেল 2+ এই ইলেকট্রনটা গ্রহণ করার জন্য সে এখানে যাবে যে এবং যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে ফেললে কি হয়ে যাবে, যখন এই যে দ্রবণে নিকেল 2+ এখানে যাবে, ঠিক আছে, এটা এখানে যাবে, যে কি করবে, এই ইলেকট্রনটা এখানে যে ইলেকট্রনটা আসছে এটা গ্রহণ করার জন্য ওখানে গেছে, কি করবে, নিকেল 2+, ওই যে ইলেকট্রনটা সে গ্রহণ করবে, গ্রহণ করে কি হয়ে গেল, ধাতু হয়ে গেল, ধাতু হলে সে কি আর দ্রবণে থাকবে, সে যায় কি এটার সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, যুক্ত হইতে হইতে এরকম এই প্রসেসটা চলতেই থাকবে, চলতে চলতে একটা সময় কি হবে, নিকেল ধাতুতেই পুরা এটা পুরো হয়ে যাবে, আর এটা ক্ষয় হতে থাকবে, ঠিক আছে, তার মানে এখানে অ্যানোডের ক্ষয় হইতে থাকে, ক্যাথোড কি হতে থাকে, পুরো হইতে থাকে, তাহলে এখানে
অ্যানোড কি হবে, ক্ষয় হবে, আর ক্যাথোড হচ্ছে কি হবে, পুরু হবে, তাই না? পুরু হবে। আর আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে আমরা কেস টুতে দেখবো যে যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার। তাহলে আমি এখানে লবণ হিসাবে আবার নিলাম হচ্ছে ধরো নিকেল ক্লোরাইডকে আবার নিছি, আবার নিকেল ক্লোরাইডকে নিলাম, ধরো নিকেল ক্লোরাইড এখানে নিকেল 2+ আছে আর হচ্ছে Cl- আছে, ঠিক আছে? এখন যে ধাতুর লবণ মানে নিকেল ধাতুর লবণ নিছি তার থেকে এই কম সক্রিয় তড়িৎদ্বার নিতে হবে। তো কাকে নেই, ধরো প্লাটিনামকে নেই। নিকেলের থেকে কি প্লাটিনাম কি কম সক্রিয় না? ধাতুর সক্রিয়তা সিরিজ যে সবচেয়ে নিচে সে কি কম সক্রিয়, তার মানে নিকেলের থেকে প্লাটিনাম কম সক্রিয়। তাহলে আমরা কি বলছি, অ্যানোডে নিব, অ্যানোডে কি নাম, প্লাটিনাম নিলাম, প্লাটিনাম ধাতু নিলাম, ঠিক আছে? তো এখন যেটা হবে, তো এখন কি হয়েছে, এখন নিকেলের থেকে প্লাটিনাম কি কম সক্রিয়, যার ফলে কি সে আর ইলেকট্রন ত্যাগ করবে না। যদি এটার মানে এটা সমান সমান হতো তাহলে ইলেকট্রন ত্যাগ করতো, যেহেতু এটা থেকে কম সক্রিয় এই জন্য কি প্লাটিনাম ইলেকট্রন ত্যাগ করবে না, মানে এখানে প্লাটিনামের জারণ হবে না। তাহলে প্লাটিনামের ধারণ যদি না হয় তাহলে কি হবে, এখানে যে নেগেটিভ আয়নটা আছে এর জারণ হবে, স্বাভাবিক এটাই তো। তার মানে Cl- একটা ইলেকট্রন ত্যাগ করে Cl, এখন দুইটা আকারে থাকে এরকম। এখন এটা আসলে কি একটা গ্যাস, তাই না? এটা কি একটা গ্যাস? তো এই যে গ্যাসটা কি হবে, এই যে সিএলটা এখানে গেল, এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, ত্যাগ করে দিয়ে Cl2 হয়ে গেল। এই Cl2টা পরবর্তীতে যে এখান থেকে গ্যাস আকারে উড়ে যেতে থাকে। এই জন্য হয় কি এখানে বুদবুদ দেখা যায়, ঠিক আছে? মানে ওই যে যে দ্রবণটা আছে না, দ্রবণটার মধ্যে দেখবে এরকম বুদবুদ উঠতেছে। তো এরকম আসলে ক্লোরিন গ্যাস উড়ে যাইতেছে, এই জন্য হচ্ছে কি বুদবুদ দেখা যাচ্ছে। তো এখানে যে এই এই ইলেকট্রনটাকে গ্রহণ করার জন্য নিকেল 2+ কি করবে, দ্রবণের নিকেল 2+ এখানে চলে যাবে, যে কি করবে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে একটা কি লেয়ার তৈরি করবে। তাহলে এখানে আমার নিকেল 2+ ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল সলিডে পরিণত হইলো। তো এই হচ্ছে জারণ আর হচ্ছে এই বিজারণ বিক্রিয়া এটা। তো এখানে কি একটা প্রলেপ তৈরি করলো। তো এখানে মেনলি আসলে কি কি হবে দেখো তো, এখানে অ্যানোডের কি কোনো ক্ষয় হইতেছে? অ্যানোড কিন্তু যেমন আছে তেমনই আছে, একই থাকবে। অ্যানোডের কি কোনো পরিবর্তন হবে না। ক্যাথোড কি হয়ে থাকবে, ক্যাথোড পুরু হয়ে থাকবে। আর এখানে যে তোমার ইলেকট্রোলাইট যেটা আছে বা তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে, ঠিক আছে, মানে তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে, আচ্ছা এবার দেখো, এবার আমি লিখছি যে এবার হচ্ছে এটা হচ্ছে কেস 3, ঠিক আছে, 3 নম্বর কেস, লাস্ট কেস। কেস 3 বলছে যে যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় ধাতু, বেশি সক্রিয় ধাতুর তড়িৎদ্বার, এটা কি কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার ছিল। তার মানে আমি এখানে আবার যদি নিকেল ক্লোরাইড লবণের দ্রবণটা নিই তাহলে কি হবে, নিকেল 2+ আর হচ্ছে Cl-। এখন নিকেলের থেকে নিকেল কই আছে, নিকেলের থেকে বেশি সক্রিয় ধাতু ধরো অ্যালুমিনিয়াম নিলাম, নিকেলের থেকে অ্যালুমিনিয়াম কি বেশি সক্রিয় ধাতু। তো এইটার তড়িৎদ্বার যদি নিই তাহলে কি হবে, ধরো অ্যালুমিনিয়াম নিলাম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম নিলাম। এখন যদি এটা নেই তাহলে কি হবে, তো যেহেতু এইটার থেকে এটা কি বেশি সক্রিয়, তো সে কি করবে, মানে সে বিক্রিয়া করে, মানে সব একসাথে বিক্রিয়া করবে, সব একসাথে বিক্রিয়া করে তারপর হচ্ছে সব শেষ হয়ে যাবে। তার মানে সেলটা কোনো কাজই করবে না, মানে